পর্ব ৬০। মধ্যরাতের প্রহর, রাত ৩:১৩ গড়ে। অন্ধকার রাতে পরপর দুটো গাড়ি থামলো মায়েদের গেটের সামনে। মায়েদের বাড়ির গেটে তখনও খেয়াল ছিল, নয়তো বাড়ির মানুষ জাগ্রত বলে তাই। পরপর দুটো গাড়ি, একটা পুলিশের জিপ হলেও অন্যটি সুফিয়া খানের কার। মধ্যরাতে পুলিশের ওসি মায়েদের বাড়ির গেট টেনে ভেতরে প্রবেশ করতে গাড়ি থেকে নামলো সুফিয়া খান। সূক্ষ্ম নজরে আশপাশটা এক পলক দৃষ্টি বুলালো। গাড়ির অপর পাশ হতে তারেক নামক ছেলেটি নামতে সেও সুফিয়া খানের দৃষ্টি অনুসরণ করলো। অন্ধকার রাস্তায় ল্যাম্পপোস্টের আলো ছাড়া ওই ২-৪টে কুকুর দেখা যাচ্ছে দূরে। রাস্তার বুক ঠেকিয়ে ঘুমিয়ে দুই একটা, আবার তাদের গাড়ি দেখে দূরে থেকেই ঘেউ ঘেউ করছে কয়েকটা। এর মাঝে একজন পুলিশ এগিয়ে গেল মায়েদের বাড়ির গেটে। লোহার দরজাটি টেনে খুলে দিল, সুফিয়া খানকে ভেতরে ঢোকার জায়গা করে দেয়। সুফিয়া খান আশপাশটা প্রখর করেই হাতের ফোনটা তারেক নামক ছেলেটির হাতে দিয়ে সামনে হাঁটলো। পিছনে থাকা তারেক নামক ছেলেটি সুফিয়া খানকে অনুসরণ করেই দৌড়ালো তৎক্ষণাৎ। একজন ভদ্রমহিলা কতটা ক্ষমতা আর দাপট থাকলে রাতের আধারে তাকে পাহারা দিতে চলে আসে আর্মির মেজর থেকে শুরু করে থানার পুলিশ ফোর্স। ভাবা যায় সকলে ভদ্রমহিলার পিছনে। আর্মির মেজর ওনার পাশাপাশি হাঁটছে না পা মিলিয়ে। উঁচু জুতোয় সুফিয়া খান হাঁটছে, আর্মির মেজরকে টক্কর দিবে যেন। মায়েদের বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে মেজর সাহেব কলিং বেল বাজতেই অল্প কিছুক্ষণের মধ্যে দরজা খুলে দাঁড়ালো মায়ের ফুফি জাহানারা বেগম। ওনার বিস্ময়কর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে বাড়ির বাকি সদস্যরাও হয়তো এখনো জাগ্রত। জাহানারা বেগম দরজার ধরে মুহূর্তে থমথমে খেয়ে বসলো যখন দেখলো একজন ভদ্রমহিলা পুলিশ নিয়ে দাঁড়িয়ে। মধ্যরাতে পুলিশের আগমনে তিনি ভয় পান। হতভম্ব হয়ে বাড়ির ভেতরে দৌড়ে যেতে যেতে আহাজারি করে চিৎকার করে দুই ভাইয়ের উদ্দেশ্যে বলল, শফিক, সাজিক, দেখ বাড়িতে পুলিশ আইছে, চেয়ারম্যানে মামলা করছে আমাদের নামে। আয় হায় রে, সর্বনাশ হয়েছে। জাহানারা বেগম মনে করলেন চেয়ারম্যানের পরিবার থেকে পুলিশ এসেছে ওনাদের জন্য। ওনার আহাজারি চিৎকারে সুফিয়া খান কপাল কুঁচকে তাকান সেদিকে। দৃষ্টি অনুসরণ করে দেখলো বাড়ির সদস্যরা প্রায় সকলে এখনো জাগৃত। বসার ঘরে ভিড় জমিয়ে হয়তো কোনো আলোচনা সভা হচ্ছিল তাদের মাঝে। হওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বাড়ির মেয়ের বিয়ে ভাঙলো, বরযাত্রী ফেরত গেল, সব পরিবারই এমন হইচই থাকে। তাই মায়ের পরিবারের সবাই মাঝে হইচই থাকাটাও অস্বাভাবিক কিছু না। সুফিয়া খান আপাতত সেসবে মনোযোগ হলো না। আর না উপস্থিত সদস্যের কাউকে চিনল, ওনার চিনার কথাও না। কখনো মায়ের পরিবারের সঙ্গে ওনার সাক্ষাৎ হয়নি। আর না ফাহাদের বউ মুক্তার সঙ্গে দেখা হয়েছে, তবে তিনি ছবিতে দেখেছিল ফাহাদের বউকে। সেই সুবাদে ওনার মুক্তাকে চেনার কথা, হয়তো মুক্তার ক্ষেত্রেও তাই। সুফিয়া খানকে সরাসরি না দেখলেও সেও ছবিতে দেখেছিল রিদ খানের মা সুফিয়া খানকে। সুফিয়া খানের হঠাৎ আগমনে থমথমে মুখে সকলে বসা থেকে উঠে দাঁড়ালো দরজার দিকে তাকিয়ে। সুফিয়া খান মুখের মাস্ক খুলতে খুলতে খুব স্বাভাবিকের ন্যায় বসার ঘরে প্রবেশ করলো। চমকে ওঠার মতো দ্রুততায় এগিয়ে আসলো মুক্তা। সন্ধ্যায় মায়ের বিয়েতে পরা শাড়িটা এখনো ওর গায়ে জড়িয়ে, সেটির আঁচল টানায় টানতে টানতে এগিয়ে আসলো সুফিয়া খানের দিকে। দিদের মাকে চিনতে ভুল হয়নি ওর। দ্রুততায় এগিয়ে এসে পায়ে হাত দিয়ে সালাম করতেই মুক্তার মাথায় হাত রাখলো সুফিয়া খান। তীক্ষ্ণ গলায় মুক্তাকে উদ্দেশ্য করে বলল, ফাহাদের বউ, রাইট? গম্ভীর মুখে সুফিয়া খানের প্রশ্নে খানিকটা ভয় পেল মুক্তা। এই মহিলা সাংঘাতিক ধারালো আর তেজি মানুষ, সে শুনেছিল ফাহাদের মুখে। যদিও বিয়ের পর কখনো মুখোমুখি হয়নি দুজন, তারপরে প্রথম সাক্ষাতে কেমন যেন ভয় পাচ্ছে মুক্তা। তাছাড়া এতগুলো পুলিশ নিয়ে হঠাৎ ওদের বাড়িতে আগমন করলে মুক্তার ভয় পাওয়াটা তো স্বাভাবিক। মুক্তা ফের শাড়ির আঁচলটা মাথায় টেনে মিনমিন করে সম্মতি দিয়ে বলল, জি আন্টি। মুক্তার কথা শেষ হতে হতে সুফিয়া খানের আদেশ আসলো তৎক্ষণাৎ, তোমার বাবা মাকে ডাকো। মুক্তা থমথমে মুখে মিনমিন করে বলল, জি, ওনারা এখানেই আছে, আপনি ভেতরে আসুন আন্টি। মুক্তার দৃষ্টি অনুসরণ করে পুনরায় পেছনে থাকালো সুফিয়া খান। দেখলো বসার ঘরে সকলেই ওনাদের দিকে তাকিয়ে। মুক্তা হাত দেখিয়ে আঙ্গুল তাক করলো শফিকুল ইসলামের দিকে। শফিকুল ইসলাম প্রথমে সোফাটায় বসেছিল। সুফিয়া খান মুক্তার উঠিয়ে দেওয়া হাতে আঙ্গুল অনুসরণ করে মায়ের বাবার দিকে এগিয়ে এগোতে নিরেট গলায় বলল, আমি মায়ের সঙ্গে কথা বলতে চাই। এখন আপনারা কথা বলতে দিবেন নাকি ঝামেলা করবেন, কোনটা? সেটা করতে চান, আমি সেটাতেই রাজি। বলুন কি করলে খুশি হবেন? হতবাক হতবম্বী থমথমে মুখে সকলে একে অপরের মুখ চাওয়াচুই করলো সুফিয়া খানের কথায়। মধ্যরাতে এই মহিলা ওনাদের বাসায় এসে সবাইকে কেমন হুমকি দামকি দিচ্ছেন। বলছে ওনারা নাকি ঝামেলা করতে চায়। বসার ঘরে মায়া, জুই, রাফা আর রেহেনা বেগম বাদে সকলেই উপস্থিত ছিল। সুফিয়া খান শফিকুল ইসলামের মুখোমুখি দাঁড়ালো উত্তরের আশায়। সাজিদুল ইসলাম হাতে পায়ে ব্যান্ডেজ, জায়গায় জায়গায় ব্যান্ডেজ করে ভাই শফিকুল ইসলামের পাশাপাশি দাঁড়িয়েছিল। সুফিয়া খানের কথায় চেতে উঠল তক্ষণি। কটাক্ষ গলায় বলল, কে আপনি? এখানে পুলিশ নিয়ে কেন এসেছেন? সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাজিদুল ইসলামের দিকে। চটাং চটাং মেজাজের মানুষ ওনার পছন্দ না। এরকম মানুষের ব্রেন খুব কম হয়, সেজন্য তাদের মুখ চলে বেশি। সুফিয়া খানকে উত্তর করতে না দেখে মুক্তার পাশ থেকে তাড়াহুড়ায় সাজিদুল ইসলাম থামাতে চেয়ে বলল, কাকা, উনি আমার মামি শাশুড়ি, রিদ ভাইয়ের আম্মু।
রিত নামটা শুনতেই কেমন তেলে বেগুনে জ্বলিয়ে উঠল সাজিদুল ইসলাম। এই ছেলের জন্য বরযাত্রী রক্তাক্ত অবস্থায় হসপিটালে পড়ে ওনাকে পিটিয়েছে। উনি আহত অবস্থায় হাত পা ভেঙে আজ বাসায় বসে। ওনার বাড়ির মেয়েও সম্মান নষ্ট হলো, সবাই ছিছি করছে ওনাদের মুখের উপর। এখন আবার মা এসেছে নতুন কাহিনী করতে। ওনাদের বাড়ির মেয়েদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না ওই বাড়ির ছেলের। আজ এখানেই সব শেষ। সাজিদুল ইসলাম আবারও কাউকে কিছু বলতে গিয়ে রাগে কটমট করে বলল, দেখেন, আপনি যেই হন না কেন, এটা ভদ্রলোকের বাড়ি। আপনাদের মতো অভদ্র মানুষের এখানে জায়গা নেই। আপনি বরং এখন আসুন। আমাদের বাড়ির মেয়েদের সঙ্গে আপনাদের বাড়ির কারো কোনো সম্পর্ক থাকবে না, আর আপনার সাথে কেউ কথা বলবে না। আপনি চলে যান। জুয়ের বাবা সাজিদুল ইসলামের কথায় তৎক্ষণাৎ ওসি সাহেব ধমকে উঠল রাগে। কোথায় কখন কার সাথে এমনি দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় সেটা বুঝতে চেয়ে তিনি সাজিদুল ইসলামের দিকে তেড়ে যেতে চাইলে সুফিয়া খান হাতের ইশারায় ওসি সাহেবকে থামিয়ে দিতে দিতে সাজিদুল ইসলামের উদ্দেশ্যে শান্ত গলায় বলল, দেখুন সাজিদুল সাহেব, আমার সবখানে ক্ষমতার প্রয়োগ করাটা পছন্দ না। যে যতটুকু যোগ্য আমি তাকে ততটুকুই রাখি। আপনার সাথে আমি ভদ্র আছি তার মানে বুঝতে হবে আপনি আমার চাপ নেওয়ার যোগ্য নয়। বাকি রইল সম্পর্কের কথা, সেটা না হয় আপনাদের বাড়ির মেয়েকেই ঠিক করতে দেন। তারা কি চাই? আপনাদের বাড়ির মেয়েদের সম্মান না থাকলেও আমার বাড়ির বউদের কিন্তু যথেষ্ট সম্মান আছে সাজিদুল সাহেব। তাই গলা নামিয়ে নয়তো আমি গলা উঠালে আপনি ঠাঁই পাবেন না। কথাগুলো বলেই সুফিয়া খান শফিকুল ইসলামের চোখে চোখ রেখে বলল, মেরুদণ্ডহীন প্রাণী পশুর সমান হয় শফিকুল সাহেব। ছেলে মেয়েদের বাবা হতে শিখুন, নয়তো ছেলেমেয়েরা আপনাকে বাবা ডাকা ছেড়ে দেবে। কথাগুলো শেষ হয়ে সুফিয়া খান ফের গাড় গোড়ালো মুক্তার দিকে শক্ত গলায় বলল, মায়া কোথায়? মুক্তা বয়ে তাড়াহুড়োই বলল, উপরে আছে। সুফিয়া খান আদেশ স্বরূপ বলল, আমাকে মায়ার রুমে নিয়ে যাও, কুইক। কৃত্রিম লাইটের আলোয় সুফিয়া খানের মুখোমুখি বসে মায়াকে জড়িয়ে ওর মা রেহেনা বেগম বসে বিছানায়। পাশে রাফা জুই দুজনেই দাঁড়িয়ে। সকলের মুখ থমথমে বিস্ময়কর সুফিয়া খানকে এই মুহূর্তে দেখে। বাকিদের সুফিয়া খানকে চেনা না থাকলেও মায়া ঠিকই ছিল সুফিয়া খানকে। কিন্তু মাত্রাতিরিক্ত জ্বরের ঘোরে মাথা ফেলে শুয়ে রইল মায়ের বুকে। এতক্ষণ মায়াকে জলপট্টি দিচ্ছিল রেহেনা বেগম। সুফিয়া খানের আগমনে বিব্রতকর করে মায়াকে নিয়ে অগোছালো অবস্থায় বসালো রেহেনা বেগম। চোখ মুখ কেটে কুটে লাল হয়ে আছে সবার। সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে সকলকে পরখ করে নিল। মায়ের দিকে তাকাতে ওনার কুচকানো কপাল আরো কুচকে আসলো মায়ের নাজেহাল অবস্থা দেখে। মায়ের সুন্দর মুখটা জ্বরের ঘুরে ফ্যাকাশে হয়ে আছে। সবচেয়ে বড় কথা, মায়ের শরীরে 1 কেজি মাংস হবে কিনা সন্দেহ আছে সুফিয়া খানের। এতটা শুকিয়ে গেছে মেয়েটা। লাস্টবার যখন তিনি মায়াকে দেখেছিল হৃদের সঙ্গে, তখন বেশ নাদুস নাদুস আর হেলদি ছিল মায়া, কিন্তু এখন শরীরের অবস্থা খুবই শোচনীয়। তিনি এসেছিলেন মায়ের সঙ্গে কথা বলতে, কেন বিবাহিত হয়েও দ্বিতীয় বিয়ে করলো সেটা জানতে। অথচ মায়ের পরিস্থিতি দেখে ওনার মনে হচ্ছে মেয়েটাকে আগে সুস্থ করানো উচিত, তারপর বাকি কিছু। সুফিয়া খান মায়াকে পরখ করে রেহানা বেগমকে প্রশ্ন করলেন, মায়ের খবর জানতে চেয়ে বলল, কি হয়েছে মায়ার? সুফিয়া খানের প্রশ্নে মায়াকে দুহাতে চাপটে ধরে রেহানা বেগম অসহায় গলায় বলল, আমার মেয়েটা অনেক দিন ধরে অসুস্থ। রেহানা বেগমের কথায় খানিকটা অসন্তোষ হলো সুফিয়া খান। তীক্ষ্ণ গলায় বলল, এত অসুস্থতার মাঝে মেয়েকে বিয়ে দিতে গেলেন কেন? আপনারা জানতেন না মায়া বিবাহিত ছিল সেটা? সুফিয়া খানের কথায় জোর জোর করে কেঁদে উঠল রেহানা বেগম। অসহায় গলায় একে একে বলতে লাগলো, আমার মেয়েটা বলেছিল আপনার ছেলের কথা, কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করেনি, প্রমাণ ছিল না বলে। ওর বাপ চাচা আর ফুফিরা সবাই মিলে আমার অসুস্থ মেয়েটাকে জোর করে বিয়ে দেয়। রেহানা বেগমের কথায় কেমন যেন মেজাজ খিচে গেল সুফিয়া খানের। এত কিসের প্রমাণ প্রয়োজন হয় একটা অসুস্থ মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার জন্য? অসুস্থ মানুষটাকে এমনিতেই বিয়ে দিতে নেই, এটা মূর্খ মানুষগুলো কি জানতো না? তাছাড়া যদি কেউ দাবি করে সে বিবাহিত, অন্তত সেটার সত্যতা যাচাই বাছাই করে তাকে দ্বিতীয় বিয়ে দিতে হয়, নয়তো পাপের দ্বারে দাঁড়াতে হয়। মায়া যখন বলেছিল সে বিবাহিত, তখন অন্তত সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য হলেও ওনাদের অপেক্ষা করতে পারতো। তা না করে উল্টো একটা বিবাহিত মেয়েকে জোর করে জায়েজ সম্পর্কে বেঁধে দিল ওরা, নাজায়েজ সম্পর্কে বেঁধে দিল এরা। ওনার ছেলেটা বউয়ের জন্য পাগল প্রায়। এই মেয়েকে না পেলে সে ঠিক হবে তিনি জানেন, কিন্তু মায়ার বিয়ে নিয়ে কেমন যেন বারবার মেজাজ খেতে যাচ্ছে ওনার। সুফিয়া খান শক্ত গলায় বলল, বিবাহিত মেয়ের স্বামী জীবিত অবস্থায় দ্বিতীয় বিয়ে জায়েজ নয়, সেটা জানার পরও কিভাবে আপনারা জোর করলেন মায়াকে দ্বিতীয় বিয়ের জন্য? রেহানা বেগমের মুখ ঘুমড়ে কেঁদে ওঠে। খানিকটা সময় নিয়ে রয়েছে শুরু থেকে সবটাই জানালো মায়ের পরিস্থিতি সম্পর্কে সুফিয়া খানকে। সবটা শুনে মুহূর্তে কেমন নমনীয় হয়ে গেল সুফিয়া খানের মন। তীব্র অপরাধবোধ জাগ্রত হলো মনে। হৃদকে নিয়ে দিশেহারা হয়ে যাওয়া মায়ের খোঁজ করতে পারেননি তিনি। বলতে গেলে ওনার মাথায় ছিল না মায়ের ব্যাপারটা। আজ ওনার বেখেয়ালিপনায় এতগুলো সম্পর্কে ফাটল তুলল। মায়া মানসিক রোগী, ওনার ছেলেটা সুস্থ হয়েও হচ্ছে না বউয়ের জন্য, ছটফট করছে। সুফিয়া খানের মনস্তান্ত্রিক ভাবনার মাঝেই রেহানা বেগম ফের বলতে লাগলো, আপনার ছেলের সঙ্গে বিয়ের কোনো প্রমাণ দিতে পারছি না বলে
আজ আমার মেয়েটা সবাই জোর করে পাপে বাঁধে দ্বিতীয় বিয়ে দেয়। আপনারা দয়া করে আমার ছোট্ট মেয়েটাকে এবার রেহাই দেন। ওর আর আঘাত নেওয়ার ক্ষমতা নেই। এমনি আমার মেয়েটা মরে যাচ্ছে। মা হয়ে ভিক্ষা চাইছি আপনাদের কাছে, আর মানসিক চাপে ফেলবেন না। সবাই আমার মেয়েটাকে পাগল বলে। আপনি আপনার ছেলের জন্য অন্য কোথাও বিয়ে দিয়ে দেন। আমার মেয়ে কিছু বলবে না। ও এমনিই কাউকে চিনতে পারছে না। আপনার ছেলেকেও ভুলে যাবে। আমি আমার পাগল মেয়েকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আমাদের কারো দরকার নেই। তারপরে দয়া করে আমার মেয়েটাকে রেহাই দেন, দয়া করুন। একজন অসহায়ত্ব মায়ের চিৎকার যেন সুফিয়া খানের বুকে গিয়ে বাঁধল। তিনিও তো একজন মা। ছেলের বিপদে ওনার দুনিয়া ঘুরে গিয়েছিল। আজ এই মুহূর্তে এখানে বসে আছে, ওনার ছেলের কথা চিন্তা করে এসেছে। তিনি একজন শক্ত জাতের মানুষ হয়েও যদি সন্তানের জন্য এতটা দুর্বল হতে পারে, তাহলে মা হয়ে রেহেনা বেগম কতটা দুর্বল হওয়ার কথা। সন্তানের জন্য সবাই সমান হয়। সুফিয়া খান উঠে দাঁড়াতে দাঁড়াতে রেহেনা বেগমকে উদ্দেশ্যে বলল, শেষ বিশ্বাসটুকু আমাকে করতে পারবেন মিসেস রেহেনা? আমি কখনো বিশ্বাস ভাঙার মতো কাজ করিনি এই অবধি। আজ এখানে ছেলের বিশ্বাসের জোড়া লাগাতে এসেছিলাম। তবে এখন আপনার বিশ্বাসের পার কাঁধে নিয়ে যাচ্ছি। আপনার মেয়ে আমার কাছে ভালো থাকবে এই পরিবেশ থেকে। আমি খেয়াল রাখবো আপনার মেয়ের। আমাকে ভরসা করতে পারেন। রেহেনা বেগম মুহূর্তেই কেন যেন কোনো কথা খুঁজে পেল না বলার জন্য। শুধু দু চোখের জল ফেলে সুফিয়া খানের দিকে তাকিয়ে রইল। মায়াদের বাড়ির বর্তমান পরিস্থিতি মায়াকে সুস্থ হতে দেবে না। চারপাশে রটে গেছে মায়ের দুই বিয়ের খবর। প্রথম স্বামী রেখে মায়া দ্বিতীয় বিয়ে করতে গিয়ে প্রথম স্বামীর হাতে মার খেয়েছে। মায়া ও তার নতুন বর এসব মানুষের মুখে মুখে রটে গেছে। সকাল হতে হয়তো মানুষজন আসবে তাদের বাড়ি তামাশা দেখতে। মায়ের ফুপিরাও রেগে আছে তাদের ভাইকে রিত খান মারায়। মায়াকে যা তা বলে কথা শোনালো, অথচ রাত থেকে এই মেয়েটা বেহুশ হয়ে হসপিটালে নিতে হবে সেই খবর কারণেই। ভয়ে তিনি কাউকে কিছু বলতে পারছেন না মেয়েটাকে ডাক্তার দেখাতে চেয়ে। অসহায় অবস্থায় সেই থেকে মাথায় জলপট্টি দিয়ে যাচ্ছেন মাথায়। তার মাঝে যতবার মায়া হুঁশে ফিরেছে ততবারই রেহানা বেগমকে চিনতে অস্বীকার করেছে মায়া। তিনি প্রচণ্ড ভয়ে আছেন মায়ের মানসিক চাপ নিয়ে। ওনার ভয় ওনার মেয়েটা পুরোপুরি পাগল না হয়ে যায় এত সব সইতে না পেরে। রেহানা বেগম সুফিয়া খানের চোখের দিকে তাকিয়ে নীরবে কাঁদলো। হয়তো এই বাড়ির পরিবেশ থেকে মায়া ওই বাড়িতে ভালো থাকবে। অন্তত মায়াকে তারা ডাক্তার দেখাবে। অবহেলা না করে এইটুকুতে তিনি সন্তুষ্ট। ওনার ছেলে আরিফ ইন্ডিয়া থেকে ফিরে আসলেই না হয় মায়াকে নিজের কাছে নিয়ে আসবেন রেহানা বেগম। ওনার মন কেমন কেমন যেন সুফিয়া খানের কথায় সম্মতি জানালো। দুহাতে জাপটে ধরা মায়াকে সুফিয়া খানের দিকে বাড়িয়ে দিতে দিতে দু চোখে পানি ছেড়ে বলল, আমার মেয়েটার খেয়াল রাখবেন আপা। এই মুহূর্তে একজন অসহায় মা হয়ে বলছি, এই পরিবারে থাকলে আমার মেয়েটা এমনিই মারা যাবে। ওকে অন্তত একটা ডাক্তার দেখাবেন। ইন্ডিয়া থেকে ফিরলেই না হয় আমি নিয়ে আসবো। রেহেনা বেগমের বাড়িয়ে দেওয়া হাত থেকে মায়াকে নিজের বুকে জড়ালো সুফিয়া খান। মায়া নেতিয়ে যাওয়া তপ্ত শরীরটা জড়িয়ে ধরতে ঠাহর করতে পারলো সত্যিই মায়া কতটা অসুস্থ। চোখ মেলে তাকাতেও পারছে না। সুফিয়া খান মায়াকে বুকে জড়িয়ে দাঁড়াতে গেলে অপর পাশ থেকে দৌড়ে এসে মায়াকে আঁকড়ে ধরল রাফা। সুফিয়া খানের উদ্দেশ্যে বলল, আমিও যাব আপনাদের সাথে। সুফিয়া খান চোখ আউড়িয়ে এক পলক তাকালো রাফার দিকে। যদিও মেয়েটিকে তিনি ছিলেন না, তবে মায়ের সঙ্গে মেয়েটিকে নিতে ওনার কোনো অসুবিধে নেই। চোখের ইশারায় সম্মতি দিয়ে রেহানা বেগমের উদ্দেশ্যে বলল, নিজের খেয়াল রাখবেন মিসেস রেহানা। মায়া আর রাফাকে নিয়ে বসার ঘরে সকলের সামনে বেরিয়ে আসলো সুফিয়া খান। সুফিয়া খানকে কিছু বলার মতো সাহস মায়ের পরিবারের কেউ দেখাতে পারল না। কথায় কথায় রেগে যাওয়া সাজিদুল ইসলামও কেমন মুখ চুপসে দাঁড়িয়ে। মায়ের ফুপিরাও তাই। মায়ের বাবার চোখে কেমন নমনীয়তা ছিল। তিনি আগ বাড়িয়ে কিছু বলতে চেয়েছিল সুফিয়া খানকে, কিন্তু একটা অদৃশ্য মায়ায় তিনি যেন চুপ করে যান। নীরব দাঁড়িয়ে দেখলো মেয়ের চলে যাওয়া নিয়ে। জুইয়ের মা আর রেহেনা বেগম মায়াকে এগিয়ে দিয়ে অন্ধকার রাতে গেট অবধি দাঁড়িয়ে থাকেন। সুফিয়া খানের গাড়িটা অদৃশ্য না হওয়া অবধি সেই অদৃশ্য রাস্তার দিকে তাকিয়ে রইল। আল্লাহ জানে ওনার অসুস্থ মেয়েটা টানাপোড়ার সম্পর্কগুলো কিভাবে ঠিক করবেন। আল্লাহ ওনার মেয়েটাকে সুস্থ দান করুক, আমিন। রাতের পহর কাটিয়ে ভোরের দিকে মায়াকে নিয়ে ঢাকায় পৌঁছালো সুফিয়া খান। অসুস্থ মায়াকে দেখে হতভম্ব আসিফ দুজনেই। রাফা সুফিয়া খানের সঙ্গে সঙ্গেই থাকছে। মায়াকে দেওয়া হলো হৃদের কেবিনের পাশাপাশি বেডে। অসুস্থ মায়ের চিকিৎসা চললো তৎক্ষণাৎ। মায়ের বাহাতে কেরোনা লাগালো হলো পরপর ইঞ্জেকশন পুশ করতেই। মায়ের অবস্থা শোচনীয় তা ডাক্তারের চোখ মুখ দেখেই বোঝা গেল। মায়াকে চিকিৎসা দিতে সবাই ব্যস্ত হয়ে পড়লো মুহূর্তে। পেশেন্টের ব্যাপারে আপাতত আমরা কিছু বলতে পারছি না মিসেস খান, তবে পেশেন্টের অবস্থা খুবই শোচনীয়। আমরা বেশ পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেখে বলতে পারবো পেশেন্টের বর্তমান অবস্থা। কথাগুলো বলে ডক্টর চলে যেতেই রাতে উত্তেজিত গলায় নিজের মাকে প্রশ্ন করে জানতে চাইলো, বাবির কি হয়েছে আম্মু? এই অবস্থা কেন ওনার? রাদেবের কথায় সুফিয়া খানের গম্ভীর মুখটা আরো গম্ভীর হয়ে গেল। রিপোর্ট আসুক তারপর জানাবে, আপাতত বলতে পারছি না।
মায়ের কথায় চিন্তিত বাস আরও গম্ভীর হলো রাধিকের কপালে। অথচ পাশ থেকে আসিফ সে কখন থেকেই রাফার দিকে তাকিয়ে মূলত সে রাফার সাথে কথা বলতে চাইছে। সে তো জানতোই না রাফা যে মায়ের ভাবিদের বাসায় ছিল, আর না এটা জানতো এখন হৃদ ভাইয়ের সঙ্গে মায়ের সঙ্গে ঢাকায় চলে আসবে। মূলত আসিফ সন্ধ্যার দিকে রাফাকে মায়ের সঙ্গে দেখেছিল বরযাত্রীর গাড়িতে। তখন আসিফ হৃদকে সামালতে গিয়ে রাফার সঙ্গে কথা বলার সুযোগ পায়নি, কিন্তু এখন তার রাফার সঙ্গে কথা বলা জরুরি মনে হলো। কেন জানি মনে হচ্ছে রাফা আসিফকে এড়িয়ে যেতে সুফিয়া খানের সঙ্গে সঙ্গে থাকছে। আসলে কি সত্যি? যদি তাই হয় তাহলে তাকে এড়িয়ে যাওয়ার কারণ কি রাফার? সকাল 11টার দিকে হালকা হালকা জ্ঞান ফিরল হৃদের। তীব্র মাথা ব্যথা বিরক্তিতে বাম হাত রাখলো কপালে, অল্প মাথা নাড়িয়ে ডানে বামে মাথা ঘোরালো। চোখ মিলে পাশে তাকানি ঝাপসা চোখে দেখলো বেডে অচেতন অবস্থায় পড়ে থাকা মায়াকে। প্রথমে হৃদ মনে করতে পারলো না কিছুই। ঝাপসা চোখে অস্পষ্ট গলায় আওড়ালো কিছু একটু করে, হৃদ। হৃদ ডান হাত বাড়িয়ে মায়াকে ছুতে চাইলো, কিন্তু তৎক্ষণে হাতের নলে চাপ পড়ায় নল বেয়ে রক্ত গড়ালো তৎক্ষণাৎ। সুফিয়া খান দ্রুততায় এগিয়ে এসে হৃদকে বাধা দিতে শান্ত কণ্ঠে বলল, কি করছো হৃদ? নলে রক্ত উঠছে। সুফিয়া খানের কথায় রাদীপ এগিয়ে আসলো। সে মূলত বাহির থেকে মায়ের জন্য কফি নিয়ে সবে কেবিনে প্রবেশ করেছিল। মায়ের কথায় তৎক্ষণাৎ দৌড়ে আসে এদিকটাই। হৃদ তখনও হঠাৎ করে কিছু মনে করতে পারলো না। মায়ের হাত নিজের শরীর থেকে সরিয়ে দিতে দিতে হৃদ বিরক্ত গলায় বলল, উফ, বিরক্ত করছো কেন তোমরা? সরো। হৃদকে বলো এদিকে আসতে। হৃদ, কাম হিয়ার। সুফিয়া খানের হাত সরিয়ে দিতে হৃদ ফের বেহুশ মায়াকে ডাকলো নিজের কাছে। মায়ের নড়চড় দেখতে না পেয়ে হৃদ রেগে কিছু বলবে তার আগে রাতের তাড়াহুড়োয় হৃদকে শান্ত করে বলল, ভাই, ভাবি তো অসুস্থ, উনি হুঁশে নেই, তুমি শান্ত হও। মায়ের অসুস্থতার কথা কানে যেতে হৃদ কপাল কুঁচকে তাকায়। কয়েক সেকেন্ডের ব্যবধানে হঠাৎই স্মৃতিচারণ হলো বিষাক্ত অতীতগুলো। মায়ের বিয়ে অন্য কোথাও হয়েছে সেটি মনে আসতে হৃদের শান্ত মস্তিষ্ক তরাক করে চলে উঠলো। দাও দাও অগ্নিশিখার নেই হুঙ্কার ছেড়ে হাতের কেলোনা স্যালাইন সবকিছু টেনে ফেলতে ফেলতে বলল, এই নারী এখানে আসলো কেমনে? কার এত বড় কলিজা হয়েছে আমাকে ঠেঙ্গিয়ে এই নারীকে নিয়ে আসে? কার? হৃদের হুঙ্কারে বাহির থেকে আসিফ, আয়ন দুজনেই দৌড়ে আসে ভিতরে। আজ সকালে আয়ন বাংলাদেশে ফিরেছিল লন্ডন থেকে। মায়ের ব্যাপারে সবটা আসিফের কাছে শুনে যেন হতবাক। কিছু বলার মতো ভাষা আয়নের কাছে ছিল না। মায়ের বিপদে সেও তো পাশে ছিল না। জুয়ের সঙ্গে যোগাযোগ করতে সে এই মুহূর্তে ভয় পাচ্ছে, কেন যেন সৎসাহস কুলাতে পারছে না। তারপরও সে চিন্তা করলো কালই একবার আশুগঞ্জ যাবে জুয়ের সঙ্গে দেখা করতে। সুফিয়া খান হৃদের তুলপার করে খুব স্বাভাবিক নাই হৃদকে উত্তর করলো, আমি নিয়ে এসেছি। মায়ের কথা হৃদের তুলপার আরো বাড়লো। গর্জে উঠে বলল, কেন নিয়ে এসেছ? দরদ দেখাতে? যখন খেয়াল রাখার কথা ছিল তখন তো খেয়াল রাখনি, অবহেলা করেছ। আজ এই নারী আমার জন্য হারাম, তারপরও কেন এই নারীকে আমার সামনে হাজির করলে? কেন? পরপর হৃদের হুঙ্কারে ডাক্তাররা দৌড়ে কেবিনে এগিয়ে আসলো। মিনি ফ্রিজ হতে হৃদের ইনজেকশন নিয়ে নার্সকে আদেশ করলো। নার্স সেদিকে দৌড়ালো। অস্থির উত্তেজিত পরিস্থিতিতে সকলে আতঙ্কিত মুখে হৃদকে বোঝাতে চাইছে শান্ত হতে, অথচ সুফিয়া খান স্বাভাবিক। বরং হৃদের কথাই কটাক্ষ করে বলল, আমার মন চাইছে তাই এনেছি, তোমার সমস্যা কোথায়? তোমার কাছে যাচ্ছে ও, তাহলে তুমি কেন এত হাইপার হচ্ছ? হসপিটালে কি তোমার বাপের কেনা যে তুমি ছাড়া অন্য কাউকে চিকিৎসা দিতে পারবে না? যেমন মা তেমন ছেলে, গোলা ভারতের মতো মেজাজ। সুফিয়া খান ইচ্ছে করে হৃদকে রাগালো, কারণ হৃদের রাগে প্রশ্রয় দিলে মায়ের ক্ষতি হবে ভেবেই তিনি এমনটা করলেন। মায়ের কথায় হৃদের মস্তিষ্ক ধপধপ করলো, আগুন লাগার মতো শিরা উপসেরা জ্বলল। এর মাঝে আয়র, রাদীপ, আসিফ, ডাক্তার সহ সকলে হৃদের হাতে পায়ে ঝাপটে ধরল ঘুমের ইঞ্জেকশন পুশ করতে। হৃদ রাগের তোপে হিংস্রতায় স্যালাইন কেলোনা টেনেছিল দস্তাদস্তি করে। সকলে হৃদকে ঝাপটে ধরে শুয়ে চাইলে হৃদ দস্তাদস্তি করে ডক্টরের হাতের ইঞ্জেকশন ছিনিয়ে নিয়ে মুচড়ে ফেলতে ফেলতে চিৎকার করে বলল, আমি সেই জায়গায় এক মুহূর্ত দাঁড়াবো না যেখানে এই নারীর বিষাক্ত নিঃশ্বাস আছে। আমাকে যাইতে দে তোরা, নয়তো কাউকে ছাড়বো না আঘাত করা থেকে। সুফিয়া খান ইশারা করতেই হৃদকে ছেড়ে দিতে বলল। হৃদ তৎক্ষণাৎ প্রস্থান করলো কেবিন থেকে। হৃদের পেছন পেছন ছুটলো আসিফ, রাদীপ দুজনই। সুফিয়া খান হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তিনিও দমে যাওয়ার পাত্রী নয়, এর শেষ দিকেই ছাড়বেন তিনি। মায়াকে টানা 3 দিন হসপিটালে রাখার পর চতুর্থ দিন মায়াকে নিয়ে হৃদের বাসায় উঠল সুফিয়া খান। মায়াকে রাখলো নিজের ঘরেই, যেহেতু হৃদ মায়াকে মেনে নিচ্ছে না তাই।